টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত নিয়ে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ এড়ানোর কূটনৈতিক চেষ্টার মধ্যেই সংঘাতে জড়িয়েছে দেশ দুটি। শনিবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। অপরদিকে পাল্টা আঘাত এনেছে ইরানও। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে। সেটি কি যুদ্ধে রূপ নেবে? যুদ্ধে রূপ নিলে বৈশ্বিক জ্বালানি তেল ও শ্রমবাজারে এর কি প্রভাব পড়বে? বাংলাদেশি বা এর প্রভাব কি? এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যে আজকে দেখলাম যে ইরানের হামলা করলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এবং তার পাল্টা আঘাতও এনেছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন বিভিন্ন যে স্থাপনা এবং ইসরায়েলও তারা আঘাত এনেছে। তো এটা কি আসলে এই সংঘাত কি যুদ্ধের রূপ নিতে যাচ্ছে? আপনার কাছে কি মনে হচ্ছে? বেশ কয়েকটার উপরে নির্ভর করবে যে যুদ্ধটা সীমিত থাকবে না বড় আকারে যুদ্ধ আমরা দেখব। তার মধ্যে একটা হলো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ক্ষয়ক্ষতির সেখানে মানুষের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে দুই পক্ষে। ইরানেরটা আমরা অলরেডি জেনেছি, 40 জনের মতো অলরেডি তারা ঘোষণা দিয়ে গেছে মারা গেছে। এখন দেখা দরকার ওদিকে কোনো ক্যাজুয়ালিটি হয়েছে কিনা। বেশ কতগুলো ইরানের কাউন্টার অ্যাটাক আমরা শুনলাম, কিছু ছবিও বার হয়েছে, ফুটেজ, সেটা দেখা দরকার। কারণ তার উপরে হয়তো নির্ভর করবে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইরান পাল্টা হামলা কিভাবে করবে। এই হামলা এবং পাল্টা হামলার ক্ষয়ক্ষতি এবং মানুষের কতখানি মানুষের উপর দিয়ে যাবে, হতাহত হবে কিনা, এর উপর নির্ভর করবে আসলে এটা আরো বাড়বে কিনা। কারণ এমনিতে যদি বেড়ে যায় তাহলে কোনো সন্দেহ নেই প্রচুর দেশেরই ক্ষতি হবে, এমনকি এর ইম্প্যাক্ট বাংলাদেশেও পড়বে। আমি আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, আমরা তো দেখছিলাম যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এক ধরনের একটা কূটনৈতিক প্রচেষ্টা চলছিল যুদ্ধ এড়ানোর জন্য, কিন্তু তার মধ্যে আসলে এই যুদ্ধ পরিস্থিতিটা তৈরি হলো। এটার কারণ কি বা এর ফলাফলই বা কি? এটা একাধিক কারণ থাকতে পারে। অনেকেই মনে করে যে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের যেই বর্তমান অবস্থা সেটা খুবই একটা কোণঠাসা অবস্থায় সে আছে। পাবলিক ওপিনিয়ন পোলে খুব একেবারেই কমে গেছে। তার উপরে যেইভাবে চিন্তা করা হয়েছিল অর্থনীতিকে চাঙা করবে, সেটাও বড় আকারে সাফল্য আনতে পারেনি, বিশেষ করে ট্যারিফ দিয়ে। তার উপরে আমরা দেখছি যে ইপসন ফাইলের যেই খবরাখবর আসছে, যেখানে অলরেডি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির একজন প্রিন্সও তাকেও ধরা হয়েছে এবং বড় বড় নাম আমরা শুনছি। তো সেই হিসাবে ডোনাল্ড ট্রাম্প, যার নামও একাধিকবার আছে ইপসন ফাইলে, সে একটা কোণঠাসায় আছে। ওদিকে নেতাহীনও কোণঠাসায় আছে, সেখানেও সে প্রচন্ড আনপপুলার হয়ে আছে এবং সেও করাপশন চার্জে তাকে মানে অনেকটা বলতে গেলে বেঁচে আছে এখনো, যেহেতু সে প্রধানমন্ত্রী যেই মুহূর্তে সে ওই পদটা ছাড়বে এবং সাধারণ নাগরিক হবে তখন ওই কেসগুলো আবার তার উপরে আসবে। তো দুজনেই কোণঠাসা। এখন এই অ্যাটাকটা কি লিমিটেড কিনা তার উপরে হয়তো বোঝা যাবে যে তারা কি আসলেই এই ডোমেস্টিক যে কম্পালশন গুলোর মধ্যে আছে সেটাকে অন্যদিকে ডিরেকশন অন্যদিকে নিতে চাচ্ছে কিনা, নাকি আরো বড় প্ল্যান আছে। কারণ এখন পর্যন্ত বড় প্ল্যান যদি থাকতো তাহলে মনে রাখতে হবে যে গ্রাউন্ড ট্রুপ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। সেটা কিন্তু এখন পর্যন্ত মিসিং। যেই পরিমাণে যুক্তরাষ্ট্র তার রীতিমতো বিভিন্ন জাহাজ নিয়ে যেভাবে ইরানের কাছে আছে, সেখানে আমরা এখন পর্যন্ত গ্রাউন্ড ফোর্সের বিষয়টা কিন্তু দেখছি না। তবে এটাও আমার মনে হয় বলা প্রয়োজন যে এই যুদ্ধের মানে ভয়াবহতা যেমন একটা জিনিস আমরা লক্ষ্য রাখছি, কিন্তু একই সাথে এটাও খেয়াল রাখতে হবে যে এই নেগোসিয়েশনটা তারা করছিল, সেই নেগোসিয়েশনে কোনো
ব্রেক থ্রু হয়েছিল কিনা, যদি না হয়ে থাকে তাহলে এই লিমিটেড যেই যুদ্ধটা এখন দেখছি সেটার ইম্প্যাক্ট পড়বে কিনা। কারণ একটা সময় কোনো সন্দেহ নেই তাদের একটা নেগোসিয়েশনে যেতে হবে। তবে যার উপর ভর করে আছে বিশেষ করে ইসরায়েল এবং আমি মনে করি আমেরিকারও একটা অংশ, সেটা হলো ইরানের জনগণ কতখানি রিয়্যাক্ট করবে। তারা কি রিয়্যাক্ট করবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, নাকি তারা একটা সুযোগ পাবে, যেটা ইসরায়েল এবং আমেরিকা চাচ্ছে, যে এই সুযোগে ইরানের জনগণ বড় আকারে হয়তো জেগে উঠবে বর্তমান যে ইরানিয়ান রেজিম আছে তার বিরুদ্ধে। এখন সেখানে যদি পরিবর্তন না হয়, সেখানে যদি, এবং এটা আমার মনে হয় বেশি দিন লাগার কথা না, সেখানে যদি দেখা যায় না ইরানের জনগণ আরো বড় আকারে তাদের রেজিমকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তখন আমার মনে হয় যুদ্ধ চালানোটা খুবই কঠিন হয়ে যাবে। তো সেই জায়গাটাও আমাদের নজর রাখা দরকার। আপনি প্রভাবের কথা বলছিলেন, আমি যদি একটু জানতে চাই যে মধ্যপ্রাচ্যে যদি একটি যুদ্ধ শুরুই হয়ে যায়, তবে সেই যুদ্ধের প্রভাব আসলে ওখানকার যে শ্রম বাজার এবং যে জ্বালানি তেলের বাজার তার উপর কি প্রভাব পড়বে, এবং এটার প্রভাব বাংলাদেশেও কি হতে পারে? প্রভাবটা তখনই পড়বে যদি এটা দীর্ঘায়িত একটা বিষয় থাকে, মানে এটা যে মাসের পর মাস হতে থাকে, তাহলে কোনো সন্দেহ নেই একটা প্রভাব পড়বে। তবে এই প্রভাব সব দেশেই যে একই রকম ভাবে পড়বে সেটা না। মনে রাখতে হবে যে অনেকেই আবার যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ মধ্যে কিন্তু লাভও করে। বিশেষ করে যারা অস্ত্র বিক্রি করে বা এইসব সরঞ্জামের সাথে যারা জড়িত, তাদের কিন্তু বড় লাভও হয়। আবার অন্যদিকে যারা বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং সেক্টরে থাকে, তাদের বা শ্রম বাজারের মধ্যে যারা থাকে তাদের ক্ষতি। সেই জায়গায় বাংলাদেশের কোনো সন্দেহ নেই, যদি মাসের পর মাস যদি এই যুদ্ধটা চলতে থাকে এবং এর ভয়াবহতাটা যদি বিশাল হয়, আক্রমণ এবং পাল্টা আক্রমণ, তাহলে বাংলাদেশের উপর ইম্প্যাক্ট পড়বে, এটা না বোঝার কোনো কারণ নেই। তো আমাদের এখন অপেক্ষা করতে হবে এটা বড় আকারে আমরা যুদ্ধ দেখব কিনা। আমি যদি একটু শ্রম বাজারে, বাংলাদেশের তো আসলে বড় সংখ্যক প্রবাসীরা বাস করেন মধ্যপ্রাচ্যে, তো যুদ্ধ যদি শুরু হয়ে যায় বাংলাদেশের শ্রম বাজারে সেটা আসলে কি প্রভাব ফেলবে? দুদিকে হতে পারে, মানে একেবারে ইমিডিয়েট শ্রমের বিষয়ে কতগুলো এমপ্লয়মেন্টে যেই রিস্কের ব্যাপারগুলো থাকে, সেই রিস্কের এমপ্লয়মেন্টে মানে বড় আকারে অনেকেই হয়তো সেই এমপ্লয়মেন্ট সেক্টরের মধ্যে যেতে পারে। যেই যুদ্ধ যে কোনো সময় কিন্তু এমপ্লয়মেন্টের ব্যাপারে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ থাকে। তো এই মুহূর্তে বলা চলে, কিন্তু যদি হতাহত বেড়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবে শ্রম বাজারে বড় ধরনেরই কি বলে একটা ধাক্কা খাবে, কারণ ওখানে যারা আছে তারাও কাজে যেতে চাইবে না বা কাজ পাবে না। কিন্তু ছোটখাটোর মধ্যে যদি থাকে এবং সেখানে যদি খুব তড়িঘড়ি করে আবার যদি রিকনস্ট্রাকশন করতে চায়, তাহলে ইম্প্যাক্টটা অন্য হতে পারে। এই জিনিসটা বোঝা যাবে যে খুব ছোটখাটো হতে যাচ্ছে কিনা, যেখানে বিভিন্ন ধরনের শ্রমিক প্রয়োজন হয়ে যায়, আবার এটা বড় আকারে একটা ধ্বংসের মধ্যে যুদ্ধ হচ্ছে কিনা, তার উপরেই আসলে বোঝা যাবে এর ইম্প্যাক্টটা বাংলাদেশে কতখানি হবে। বিশ্ব জ্বালানি তেলের বাজারে কিরকম প্রভাব পড়তে পারে এটা, যদি যুদ্ধটা মোটামুটি স্থায়ী এটাও হয়? মানে এটাও তাৎক্ষণিক আমার মনে হয় বলা মুশকিল, কারণ হচ্ছে যে যেটা বললাম, এটা 3 দিনের যুদ্ধ না 1 মাস না 2 মাসের যুদ্ধ, সেই উপরে অনেকটা নির্ভর করবে। তবে যেহেতু সাপ্লাই চেইন ব্যাহত হবে, যদি বড় আকারে মাসের পর মাস যদি চলে, তাহলে তো সাপ্লাই চেইন ব্যাহত হবে, তখন স্বাভাবিকভাবে বড় ইম্প্যাক্ট পড়বে, তেলের বাজারে ইম্প্যাক্ট পড়বে। এবং শুধু তেলের বাজারে না, মনে রাখতে হবে তেল ছাড়াও তো অনেক কিছু আমদানি রপ্তানি করা হয়, এবং ওই এলাকা থেকেই বড় অংশ একটা কি বলে বাণিজ্য চলাফেরা করে। তো সেটা যদি ব্যাহত হয়, এমনকি এয়ারলাইনের যে ব্যবসাটা আছে সেটাও মনে রাখতে হবে যে আপাতত কিন্তু ওই অঞ্চলে
সব বড় বড় যেসব এয়ারপোর্ট আছে তারা কিন্তু অলরেডি বন্ধ করে রেখেছে। তো এর ইম্প্যাক্টটা তো পড়বেই এয়ারলাইন্সের উপরে। তো ইম্প্যাক্ট পড়বেই, মানে আমাদের মানে কথা হচ্ছে যে এটা বেশি দিনের হবে কিনা, না খুব তাড়াতাড়ি তারা সমাধান করতে পারবে, আলোচনায় যাবে কিনা, সেই জিনিসটা এখন আমাদের তো দেখা দরকার। তো এই যুদ্ধ পরিস্থিতি যেটা আসন্ন সেটা থেকে আসলে মুক্তির বা উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? উত্তরণ বড় আকারেই যদি আমেরিকার জনগণ যদি এটার বিরোধিতা করে, আমরা ওটাও দেখা দরকার। তারা কেবল মনে হয় এখন আহ, আলোচনায় বসেছে, এবং বড় আকারে যদি আমরা দেখি রাস্তায় তারা যদি নামে, এর বিরুদ্ধে যদি তারা দাঁড়ায়, এবং একই জিনিস আমাদের ইসরায়েলও দেখতে হবে। সেই জিনিসটা আমার মনে হয় আমাদের একটা অ্যাটেনশনে থাকা দরকার যে আমেরিকার জনগণ বা ইসরায়েলের জনগণ কিভাবে এই যুদ্ধটাকে দেখছে। কারণ তার উপরে নির্ভর করবে আসলে যে আমেরিকার সরকার বা ইসরায়েলের সরকার কতদিন এটাকে চালিয়ে নিতে পারবে। তবে ইম্প্যাক্ট যদি পড়া শুরু করে তাৎক্ষণিক কতগুলো বিষয়, এবং তার একটা বড় যেটা আমরা জানি সেটা হলো হতাহতর ব্যাপার। যদি এখানে ফ্যাটালিটি যদি বাড়ে, যেখানে আমেরিকান অফিসিয়াল বা সোলজার তাদের উপরেও যদি এই ধরনের একটা কিছু হয়, তার ইম্প্যাক্ট কিন্তু ইমিডিয়েটলি পড়বে। এখন সেটা কতখানি হতে যাচ্ছে, হবে কিনা, সেটার জন্য হয়তো আমাদের কিছুটা অপেক্ষা করতেই হবে। জাতিসংঘের এক্ষেত্রে কোনো ভূমিকা আছে? আমার মনে হয় না। আমার মনে হয়, তাই বহুবারই বলেছি যে জাতিসংঘ মানে উন্নয়নের দিকে হয়তো কিছুটা আছে, কিন্তু নিরাপত্তার ব্যাপারে জাতিসংঘ কখনোই সাকসেসফুল হয়নি। আমি মনে করি না যে জাতিসংঘ এখানে ভূমিকা রাখতে পারবে। বরং দেখা দরকার বিশেষ করে চীন কি ভূমিকা রাখছে, টার্কি আর একটা দেশ দেখা দরকার, সৌদি আরবিয়া সেটাও দেখা দরকার। এবং যেহেতু কাতার নিজেই আক্রান্ত হয়েছে, কাতার কোনো নতুন ধরনের চিন্তা ভাবনা করে মানে আনতে পারে কিনা সামনে। তবে যেটা বললাম, চীন, বিশেষ করে চীন, টার্কি, সৌদি আরবিয়া, এই ধরনের কত ভূমিকা বাড়বে। রাশিয়া? রাশিয়ারও কোনো সন্দেহ নেই, তারও একটা আছে। কিন্তু বর্তমান অর্থনৈতিক কাঠামোর যদি আমরা দেখি, এবং যেভাবে আমরা কি বলা হয় বিভিন্ন জায়গায় যে ধরনের ডিপ্লোমেসি বড় আকারেই যারা দায়িত্ব নিয়ে কাজ করতে পেরেছে, তার মধ্যে টার্কি তো বটেই। বড় আকারে সেই ইউক্রেন যুদ্ধের ব্যাপারেও সে একসময় ডিল করতে পেরেছিল। চীনও হলো আমার একটা দেশ, সেও কিন্তু মনে রাখতে হবে সৌদি আরবিয়া ইরানকে এক জায়গায় আনতে পেরেছিল। সৌদি আরবিয়া নিজেও আমি মনে করি তারও নেগোসিয়েশন ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে, এবং ওখানে ভূমিকাও বেড়েছে, বিশেষ করে এখন যে রেজিম আছে। তো এই কতগুলো দেশ আমার মনে হয় বড় আকারেই ভূমিকা রাখতে চেষ্টা করবে, কারণ অর্থনীতির সাথে এটার একটা বড় সম্পর্ক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।